নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের জীবনে প্রত্যেকটা দিন একটা নতুন কিছু সূচনা নিয়ে আসে। প্রত্যেক দিন আমরা রাস্তায় বেরোচ্ছি, প্রত্যেক দিন আমরা আমাদের নিয়মিত কাজগুলোকে করছি, কিছু চেনা পরিচিত ছবি প্রত্যেক দিন আমাদের চোখের সামনে ধরা পড়ে। বর্তমানে আরেকটা খুব চেনা পরিচিত ছবি কিন্তু আমার চোখে তো ভীষণ ধরা পড়ছে। সেটা হচ্ছে একটু যাদের বয়স হয়ে গিয়েছে তাদের দেখবেন ব্যথায় আক্রান্ত হয়ে যাওয়ার মুখভঙ্গিমা, তাদের মুখ দেখেই বুঝতে পারবেন যে তাদের হাঁটা চলা করতে কতটা সমস্যা হচ্ছে। অর্থাৎ তাদের নয় তারা হাঁটুতে হাত দিয়ে বেঁকিয়ে হাঁটছে, কোমর ঝুঁকিয়ে হাঁটছে, বা আঙুলগুলো তাদের ট্যাড়া ব্যাকা হয়ে যাওয়ার জিনিস ধরে হাঁটতে বা কিছু ধরতে তাদের সমস্যা হচ্ছে, বা গলায় একটা মোটা বেল্ট পরে তারা হাঁটছে। এরকম ছবি এখন কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। আগে ছিল না তা আমি বলবো না, কিন্তু এখন পরিমাণটা, সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আপনি তাকিয়ে দেখুন আপনার পরিবারেও যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের অলরেডি নয় ঘাড়ে ব্যথা, নালে কোমরে ব্যথা, নাতে হাঁটুতে ব্যথা, বা ছোট ছোট গাঁটগুলোতে ব্যথা, ব্যথা 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 ব্যথার প্রবণতা বাড়ছে। ব্যথা সকাল থেকে আপনি শুনছেন, রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত পরিবারের কারোর ব্যথার কথাই কিন্তু শুনছেন। একটা মানুষ খুব কষ্ট না পেলে সারা দিন ধরে তার ব্যথা নিয়ে ঘিন ঘিন কিন্তু করেন না। যখন সে এক কথা বারবার বলছে যে আমার অসহ্য ব্যথা হচ্ছে, আমি চলতে পারছি না, হাঁটতে পারছি না, তখন পরিবারের একজন গুরুত্বপূর্ণ পার্সন হিসেবে আপনার ভাবা উচিত যে আপনাকে কি করতে হবে। আর যদি সত্যি এটা আপনি ভেবে ফেলেন তাহলে এই অনুষ্ঠান একেবারে আপনার জন্য। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার পরিবারের কারোর যদি ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন সেই মানুষগুলোর জন্য একটা উত্তর খুঁজে দিচ্ছেন। আজকে ঠিক এরকমই কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির অন্যতম অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা। যে কোনো ধরনের আপনাদের অস্থির সমস্যা হোক, তবে এটা বলবো না যে শুধু অস্থির সমস্যা হলেই আপনারা ফোন করবেন, বাকিরা ফোন করবেন না। সকলের জন্য দরজা খোলা রয়েছে। যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন, বা আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানেও কিন্তু ফোন করে আপনারা কিন্তু প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। তবে স্যারের কাছে প্রথমে একটাই প্রশ্ন, এত ব্যথা ব্যথা আমার মনে হয় যেমন রাস্তায় আমরা দেখছি, চেম্বারে আপনাদের আরও বেশি দেখতে হয় স্যার। তো সেই নিয়ে যদি একটু কিছু বলেন আমাদের বন্ধুদের। অ্যাকচুয়ালি এই ব্যথা যন্ত্রণা, অস্থির সমস্যা এখন এত বেশি দেখা যাচ্ছে, পেশেন্টও এখন বেশি এটার জন্য। কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলটা। আগে দেখা যেত যে একটা বয়স হয়তো 50-60 এরকম হয়ে গেছে, এনাদের একটুখানি অস্থির সমস্যা বেশি দেখা যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের লাইফস্টাইলের জন্য অনেক কম এজের অনেক পেশেন্ট আসছে যাদের এই অস্থির সমস্যা নিয়ে, সার্ভাইকাল মানে ঘাড়ের সমস্যা নিয়ে, কোমরের সমস্যা নিয়ে। আমি আসছি এই আলোচনাটাতে। একদম, আমরা প্রত্যেকটা ব্যথা নিয়ে যতটা পারবো আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে কি আছেন সেটাও দেখবো। নমস্কার। নমস্কার, আমি উত্তরপাড়া থেকে বলছি, মানে হুগলি জেলার উত্তরপাড়া। হুগলি জেলার উত্তরপাড়া। আপনার সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার স্ত্রী, আমার বয়স হচ্ছে 46। আচ্ছা, আমার একটা রাইট কিডনিতে একটা স্টোন আছে 4.2 mm। আচ্ছা এইটা কিভাবে রিলিজ করতে পারি যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা 4.2 mm বললেন, তাই তো? হ্যাঁ। দেখুন 4.2 mm যেহেতু আছে, আমরা বারবারই বলি যে এই সমস্ত পেশেন্টের কোনো রকম সার্জারির প্রয়োজন হয় না। এই আয়ুর্বেদে অনেক হার্বস আছে, অনেক মেডিসিনস আছে, যেগুলো যদি ঠিকঠাক মতো করে ওনার যেটা রোগ, এবং সবসময় মাথায় রাখবেন আয়ুর্বেদ একটা কথা বলে যেটা হচ্ছে প্রকৃতি নির্ণয় করাটা খুব দরকার। যে কোন পেশেন্টকে কোন ধরনের ওষুধ দেওয়া হবে সেটা কিন্তু নির্ভর করা হয় আমাদের প্রকৃতিটাকে আগে দেখার। এমনি প্রবলেম হলো দুম করে একটা ওষুধ দিয়ে দিলাম, সেটা হয়তো ওনার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। যেটা আমরা করি, আমরা আগে প্রকৃতিটাকে নির্ণয় করি যে ওনার কোন প্রকৃতির পার্সন, যেটা আমাদের আয়ুর্বেদ বলে বাত, পিত্ত, কফ। সেটা দেখার পর যদি প্রপারলিভাবে আমরা আয়ুর্বেদিক ওষুধ দিতে পারি তো এই 4.2 mm এর জন্য কোনো সার্জারির প্রয়োজন হবে না। এইটা মেডিসিন দ্বারাই এই স্টোনটাকে নির্মূল করা সম্ভব। তো আপনার ক্ষেত্রে একটাই বলবো যে এখন যেটা অ্যাডভাইস, ওনাকে এখন একটু জল বেশি করে খেতে বলুন, এবং
আপনার কাছে যা যা রিপোর্টস আছে সেই রিপোর্টসগুলো নিয়ে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনার কাছে যে সেন্টার হবে সেখানে এসে একবার দেখান। আপনাকে দেখার পর এবং পেশেন্টের সাথে কথা বলার পর, এই যে বললাম প্রকৃতি নির্ণয়, সেটা কিন্তু পেশেন্টের সাথে যতক্ষণ না কথা বলা হবে সেটা কিন্তু বোঝা সম্ভব হয় না। সেটা দেখার পর আপনাকে একদম বলে দেওয়া হবে যা এই পেশেন্ট কত দিনের মধ্যে আপনি সুস্থ হবেন, কিভাবে সুস্থ হবেন, এবং ভবিষ্যতে যাতে এই জিনিসটা না আসে তারও একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে। তো আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, আমার লোকাল আমি কোথায় এখানে যোগাযোগ করবো? আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনি বলছেন হুগলি বললেন তো? হ্যাঁ, উত্তরপাড়া হুগলি। উত্তরপাড়া আপনি বেলুড়ে চেম্বার পেয়ে যাবেন, আবার ওদিকে আরামবাগেও চেম্বার পেয়ে যাবেন। আর বেলুড়ে আছে, তাই তো? হ্যাঁ, আপনি এবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা সম্পূর্ণভাবে আপনাকে কিন্তু গাইড করে দেবেন। যে প্রশ্নটা একেবারে শেষে করা উচিত ছিল, একেবারে প্রথমে আমি একটু স্যারকে করব। স্যার, কিডনিতে স্টোন বা গলব্লাডার স্টোন বা কোমরে ব্যথা হচ্ছে বা হাঁটুতে ব্যথা হচ্ছে বা পাইলস ফিশার ফিস্টুলা, অপারেশনের পরামর্শ। অনেক পেশেন্টেরই হেল্পলাইন নাম্বার আমাকেও ধরতে হয়, আমি দেখেছি তারা অপারেশনের পক্ষে নয়। তো সেখানে কি আমরা তাদের অপারেশন ছাড়া একটা ট্রিটমেন্ট দিতে পারবো? অবশ্যই। এই সমস্ত কেসে কি হয় যে এই যে আমি বললাম যে প্রকৃতি নির্ণয়ের ব্যাপারটা কি, যে আমাদের আয়ুর্বেদে 3টে দোষ আছে, যেটাকে আমরা বাত পিত্ত কফ বলি। তো আমরা যদি প্রপারভাবে সেই পেশেন্টটা কোন প্রকৃতির, বাত প্রকৃতির না কফ প্রকৃতির না পিত্ত প্রকৃতির, আগে এইটাকে নির্ধারণ করতে হয়। তারপর যদি আমরা প্রপারলিভাবে ঠিকঠাক হার্বস ইউজ করি, আয়ুর্বেদ একটা ভাস্ট সাবজেক্ট, যার মধ্যে অনেক কিছু আছে যেটা বিনা অপারেশনেও করা যায়। তো হ্যাঁ, একটা লিমিট থাকে যে হ্যাঁ দেখা গেল যে খুব এমার্জেন্সি, খুব পরিমাণে ব্যথা হচ্ছে, যেমন এই স্টোনের পেশেন্টদেরই খুব পরিমাণে ব্যথা হচ্ছে বা অনেকটা বড় সাইজ, তো সেখানেতে আমরা সেটাকে আলাদাভাবে ডিসাইড করি যে কিভাবে এটাকে ট্রিট করা যায়। কিন্তু এই সমস্ত যে ছোটোখাটো জিনিসগুলো বা পাইলস ফিশার ফিস্টুলা, এই জিনিসের কোনো রকম সার্জারিতে যাওয়ারই প্রয়োজন হয় না। যদি ঠিকঠাক মতো করে মেডিকেশন করা হয়, যদি ঠিকঠাক প্রসেসে ট্রিটমেন্ট করা হয় এবং যদি ঠিকঠাক ডায়েট মেনটেন করা হয়, যেটা লাইফস্টাইল, যেটা আমরা দিনচর্যা ঋতুচর্যা বলি, যে কোন ঋতুতে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সারা দিনে কিভাবে তার চলা উচিত, কিভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করা উচিত, এই সমস্ত জিনিসকে যদি এক জায়গায় আনা যায় তো বিনা অপারেশনেও এরকম রোগকে সারানো যায়। এটা আমরা করেছি, দেখিয়েছি, বহু প্রমাণ আমাদের কাছে আছে, বহু পেশেন্ট আছে যারা বিনা সার্জারিতেও সুস্থ আছে। একদম। তবে অস্থির সমস্যায় আবারও চলে যাব, তবে সময় সংক্ষিপ্ত, সাবজেক্টটা অনেক বড় নির্বাচন করেছি। একেবারে সার্ভাইকাল স্পন্ডাইলিসিস নিয়ে আলোচনা করব। ইয়াং জেনারেশনের এই সমস্যাটা ভীষণ হয় ডিউ টু মোবাইল। তো স্যারের থেকে একটুখানি জানতে চাইবো যে স্যার, সার্ভাইকালের সমস্যায় যদি ভুগি তাহলে কি করব? দেখুন, মেন ব্যাপার হচ্ছে এই যে আমি বললাম যে এখন অনেক কম বয়সে এরকমও পেশেন্ট এসেছে যে 7-8 বছর বয়স, কিন্তু তার ঘাড়ে ব্যথা। এই যে বললেন এই ফোন দেখার কারণে, কারণ এখন ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যে বাচ্চাদেরকে ফোন দিয়ে দেওয়া হয়, তারা ঘাড় ঝুঁকে সারাক্ষণ ধরে বসে থাকে, ফোনেতে গেম খেলে। তো এই জিনিসগুলোকেই আমাদেরকে ঠিক করতে হবে। এই লাইফস্টাইল যদি ঠিক করি তাহলে আমাদেরকে এই সমস্ত স্পন্ডালাইটিস, আর্থারাইটিস থেকে অনেকটা গাইড করবে। এবং যাদের হয়েছে তাদের ক্ষেত্রেও অবশ্যই ট্রিটমেন্ট আছে, কিন্তু সেটা প্রপার ট্রিটমেন্ট করতে হবে, ব্যথার পেছনে ছুটলে হবে না। আমি আসছি এই কথাতে, ফোনটা কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বলছিলাম কাঁথি থেকে। কাঁথি থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার বাবার সমস্যা। আমার বাবার ওই 2-3 দিন হলো মানে বলছে গলাটা একটু ব্যথা, কিন্তু গলাটা দিয়ে ওই একটা মানে ছোট মানে ফোলার মতন একটা ছোট ইয়ের মতন হয়েছে, ওটা বলছে ব্যথা করছে। কিন্তু ওই এমনি আমি লোকাল ডাক্তার দেখিয়েছিলাম, বলছিল যে ঠান্ডা লেগেছে, টনসিল পড়েছে। আচ্ছা, ওইটা নিয়ে একটু জানতে চাই। দেখুন, ফোলা যেটা আছে সেটা কি আপনি বাইরে থেকে হাত দিলে বুঝতে পারছেন? হ্যাঁ, বাইরে থেকে হাত দিলে, আর যখন জল খাচ্ছে না, যখন মুখ তুলে জল খাচ্ছে তখন সেটা বোঝা যাচ্ছে যে ফোলাটা। আর যেটা ফোলা আছে সেটা কি গলার দুটো সাইডে আছে না মধ্যিখানে? না, সাইডে আছে। হ্যাঁ, অবশ্যই এটা টনসিল ফুললে হতে পারে, ঠান্ডা লাগলে হতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি একটুখানি গরম জলেতে গার্গেল করতে বলুন, 2-1 দিন এটা দেখুন। যদি নর্মালি টনসিল ঠান্ডা লাগার জন্য ফোলে, তাহলে কিন্তু যদি নর্মাল আপনি একটুখানি গার্গেল করেন তাহলে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে কমে যাবে।
কিন্তু যদি দেখেন যে একদিন দুদিন রেগুলারলি গার্গেল করার পরও সেই জিনিসটা ফোলা ভাবটা রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটু সিরিয়াসভাবে এটাকে নিতে হবে। কারণ টনসিল যদি ফোলে সেখান থেকে একটু ইনফেকশন ছড়াতে পারে, যেটা আমরা টনসিলাইটিস বলি। তো এই জিনিসটা যদি হয় তাহলে একটু সিরিয়াসভাবে ট্রিটমেন্টের প্রয়োজন আছে। আপনাকে বলবো যে আপনি 2 দিন ওয়েট করুন, গরম জলেতে গার্গেল করুন। যদি এটা সলিউশন না হয় তাহলে হেল্পলাইন নাম্বারে ফোন করুন। অলরেডি হয়ে গেল তো, 2-3 দিন হয়ে গেল। গার্গেল কি করেছেন? গার্গেল করেছে আর এমনি মানে কিছু ওষুধও খেয়েছে। আচ্ছা, তাহলে যদি কমছে না তাহলে আপনাকে একটা কথাই বলবো, সেটা একটুখানি সিরিয়াসভাবে দেখা দরকার। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছেই আপনি চেম্বার পেয়ে যাবেন, সেটা আপনাকে গাইড করে দেবেন। যেটা আপনার কাছে মনে হবে সেখানে আসুন, আমরা একবার দেখে নিই। যদি প্রয়োজন হয় কিছু টেস্টের প্রয়োজন থাকতে পারে, সেটা একবার করে নিই। কারণ যদি ইনফেকশন বাড়ে সেটা বিনা টেস্টে কিন্তু জানা যাবে না। তাহলে কি হবে, একটা বড় রোগ যদি আসে তাহলে আমরা শুরুতেই সেটাকে আটকে দিতে পারবো। তাই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একবার আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। তার সার্ভাইকাল স্পন্ডাইলিসিস নিয়ে আমরা একটু আলোচনা করছি স্যার, কি শুনবো এবারে? তো মেন জিনিস হচ্ছে আমাদের লাইফস্টাইল, যেটা আমরা বললাম যে ইয়ং এজের ক্ষেত্রেও দেখা যায় যে কাজের ক্ষেত্রে অনেকে কি করে, ল্যাপটপের সামনে অনেকক্ষণ ধরে বসতে হয়, ঘাড়কে ঝুঁকে অনেকক্ষণ ধরে কাজ করতে হয়। তো সেখান থেকে দেখা যাচ্ছে একটা ইয়ং জেনারেশনের মধ্যেও এই সার্ভাইকাল স্পন্ডাইলিটিসটা আসছে, যেটা আমরা বললাম যে আর্থারাইটিস একটা আগে হতো কি একটা এজের পর। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের ডেলিকার যে ডায়েট, আমরা কাজের মধ্যে যে ডেলিকার যে ডায়েট, যেটা আমরা হাড় চাই, যে মিনারেল, ক্যালসিয়াম যেগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে দরকার, সেটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে নিই না। তো এই কারণের জন্য আমাদের হাড় একটুখানি উইক হয়, এবং সেখান থেকে দেখা যায় যে এই যখনই প্রফেশনালের ক্ষেত্রে অনেকক্ষণ ধরে ঘাড় ঝুঁকে কাজ করতে হচ্ছে, তখন সেখানে আমাদের ঘাড়ের যে হাড় থাকে সেই হাড়ের ওপরেতে এফেক্ট করে, সেখানের গ্যাপগুলো একটুখানি কমতে থাকে এবং সেখানেতে একটু ইনফ্লামেশন মানে ফুলে যায়। আমি আসছি, ফোনটা ধরে নিই, তারপরে আসছি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অশোক দে বলছি, কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে। গড়িয়া থেকে বলছেন। বয়স কত আপনার? বয়স 32। 32। বলুন স্যার, শুনছেন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার এই কোমর কিছু মানে একটু পরিশ্রম করলে এই কোমরের শিকারটা ব্যথা হয়। আচ্ছা। কোমরটা ব্যথা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে ঝুঁকে কোনো রকম কাজ করতে পারেন না, বা বসলে উঠতে গেলে একটু ব্যথা হয়? হ্যাঁ, কষ্ট হয়। আচ্ছা, এটা মোটামুটি হচ্ছে কতদিন? এগুলো মাসখানেক মতো হয়ে গেছে। মাসখানেক। তো এই যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, তো এর জন্য কোনো ডক্টর দেখিয়েছেন বা কোনো টেস্ট করেছেন যে এটা কেন হচ্ছে? তেমন কিছু করাইনি। হ্যাঁ, এই জিনিসটাই প্রবলেমটা হয়। আমি আলোচনার মধ্যে একটু পরেই আসতাম যে এই যে আর্থারাইটিস, এইটা কিন্তু খুব শর্ট জায়গা থেকেই এটা বড় জায়গায় যায়, এর অনেকগুলো স্টেপ আছে। এই যে হ্যাঁ, আপনি টিভিতে শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে আর্থারাইটিসের যে কোনো রকম আর্থারাইটিস, সেটা আমরা যদি ধরি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, কিংবা যিনি ফোন করলেন ওনার কোমরে ব্যথা, খুব সম্ভবত ওনার লাম্বার স্পন্ডাইলাইটিস হলেও হতে পারে। তো এই জিনিসটা কি হয়, আমাদের একটা আর্লি সাইনম সিমটম দেয় যে আমাদের ব্যথা, হালকা একটু ব্যথা হচ্ছে, বসলে উঠতে পারছি না, সেখানে একটা প্রবলেম হচ্ছে, কিংবা হাঁটতে চলতে গেলে প্রবলেম হচ্ছে। তো এই যে ছোট সিমটমগুলোকে যদি আমরা দেখি যে হ্যাঁ, অনেক সময় কি হয়, একটু চোট আঘাত লাগলেও হতে পারে, কিংবা আমাদের শোবার পজিশন যেটা, সেখানেও যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে হতে পারে। কিন্তু এটা একদিন থাকবে, 2 দিন থাকবে। যদি দেখা যায় যে 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আমার ব্যথা থাকছে, সেটা হাঁটুতে হোক, কোমরে হোক, ঘাড়ে হোক, তো সেখানেতে কিন্তু একটু সিরিয়াসভাবে এই জিনিসটা নেওয়া দরকার। অনেকে কি করে যে হ্যাঁ, ব্যথা হচ্ছে, দোকানে গিয়ে একটা ব্যথার ওষুধ নিয়ে খেয়ে নিল, 5 দিন ভালো থাকলো, আবার ব্যথা হলো, দেখলো যে ওই ওষুধটা কাজ করছে, আবার গিয়ে সেই ওষুধটা নিয়ে নিল। কিন্তু সেখানে কি হয়, এই যে আর্থারাইটিসের রোগ, এর যে স্টেপগুলো থাকে, সেই পরপর স্টেপগুলো কিন্তু পেরিয়ে যেতে থাকে, এবং সেখানে যখন প্রচুর পরিমাণে ব্যথা আরম্ভ হবে, হাঁটতে পারছে না, তখন গিয়ে যখন এক্সরে করবে, তখন দেখা যাবে যে প্রায় ওটা 3rd স্টেজ 4th স্টেজের কাছে চলে গেছে। তো এই ছোট্টখাট্ট জিনিসগুলোই ভুল হয়। বারবারই আমরা বলি, যদি শরীরে কোনো প্রবলেম হয়, যদি এই যে ব্যথা রিলেটেডও, যদি আজকে যেহেতু এটা টপিক, তো ব্যথার যদি কোনো রকম প্রবলেম হয়, সেটা যদি 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে না কমে, তাহলে সেটাকে সিরিয়াসভাবে ভাবুন। ওনার ক্ষেত্রেও বলবো যে যদি এটা বললেন যে 5 মাস হয়ে গেল, এই জিনিসটা কমছে না, তার মানে ভাববেন কোথাও না কোথাও একটা প্রবলেম আছে। আপনি ফার্স্ট একটা কোমরের এক্সরে ইমিডিয়েট করান,
করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, এক্স-রে রিপোর্টটা নিয়ে একবার আসুন, আমরা দেখে নিই, যদি কোনো প্রবলেম থাকে তারও একটা গাইডলাইন দিয়ে দেবো, বা যদি ওখানে নর্মাল কোনো রকম দেখা যাচ্ছে হাড়ে প্রবলেম নয়, হতে পারে অনেক সময় নার্ভেরও প্রবলেম হতে পারে, সেটাও আমরা গাইডলাইন দিয়ে দেবো, এবং ভবিষ্যতে যাতে ভালো থাকেন তারও একটা গাইডলাইন দিয়ে দেবো। একদম। অনুষ্ঠানটা শুরু করেছিলাম ব্যথা নিয়ে, অনুষ্ঠানটা বলেছিলাম বয়স্কদের জন্য। স্যার কিন্তু একটা কথা বলেছিলেন, অল্প বয়সীদের মধ্যে সমস্যা বাড়ছে। তাহলে কি এখন রাস্তায় চললে আরও কিছু নতুন দৃশ্য দেখব? মাত্র 32 বছর বয়সের একটা ছেলে সে কোমরে হাত দিয়ে হাঁটছে, বা 32 বছরের একটা মেয়ে সে হাঁটুতে ব্যথায় বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটছে। এই ছবিটা কিন্তু আমাদের কাম্য নয়। কেন এত তাড়াতাড়ি সমস্যায় ভুগবো আমরা? এখানেই কিন্তু আয়ুর্বেদ আপনাকে উত্তর দিতে পারে। আর আমাদের কাছে আয়ুর্বেদ মানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যদি মনে হয় নিজেকে বাঁচাবো, ব্যথার সমস্যার থেকে বাঁচাবো, তবে ইয়াং জেনারেশনকে বলবো যে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন। কোনো রকম সিমটম যদি আপনি লক্ষ্য করেন, তাহলেই কিন্তু আপনি আপনার নিকটস্থ এনবিপি চেম্বারে চলে আসুন, কারণটা বুঝুন এবং তার সমাধানটা করে নিন। তাহলে কিন্তু বয়সের আগে বৃদ্ধ আপনি হয়ে যাবেন না। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি সৌরভ দাস বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে। সৌরভ বাবু, বয়স কত আপনার? বয়স 42। 42। বলুন কি সমস্যা হচ্ছে? সমস্যা আমার কোনো কিছু খেলেই, সকালে কোনো কিছু খাওয়া দাওয়া করলে গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, এ থেকে প্রতিকার পাবার উপায় জানতে চাই। ওকে। আচ্ছা, আগে আপনি বলুন, আপনি কি খালি পেটে খুব বেশি থাকতেন? খালি পেটে করে বেশিক্ষণ থাকি না, মানে সকালে ঘুম থেকে উঠতে কোনোদিন কোনো দেরি হয়ে যায়। আচ্ছা, সেটার জন্য কি হয়, হ্যাঁ আমি বলছি। জল আমি প্রচুর পরিমাণে খাই। আর বাইরের খাবার কি বেশি খেতে হয়? মাঝে মধ্যে খেতে হয়। আচ্ছা, কোনো রকম লিভারের সমস্যা আছে? এটা কি কোনোদিনও প্রবলেম হয়েছিল বা কোনো রকম টেস্ট করিয়েছিলেন? না, সেইভাবে কোনো প্রবলেম পাইনি বা টেস্টও করানো হয়নি। আচ্ছা, দেখুন, আপনি এটা শুনতে থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি টিভিতে শুনতে থাকুন। মেন জিনিস হচ্ছে এই যে গ্যাস অম্বলের প্রবলেম, অনেকে এটাকেও ছোট করে নেয় যে হ্যাঁ গ্যাস অম্বল হচ্ছে, আমি গ্যাসের ওষুধ খাচ্ছি, বা অনেকের একটা হ্যাবিট হয়ে যায় যে রেগুলারলি গ্যাসের ওষুধ খেতেই হবে, সকালবেলা উঠে একটা করে গ্যাসের ওষুধ। কিন্তু মেন জিনিস হচ্ছে যে এই গ্যাস অম্বলটা কিন্তু কোনো রকম রোগ নয়। আমরা বারবারই বলি যে গ্যাস অম্বলটা একটা বড় রোগের সিমটম। যখন দেখছেন যে আপনার মধ্যে গ্যাস অম্বল থাকছে, ওষুধ বারবার খেতে হচ্ছে, তাহলে জানবেন যে আপনার এর পেছনে কিন্তু অন্য রোগ হয়তো আসছে। যেমন এই যে আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে কে? বাইল বলে এক ধরনের প্রোডাক্ট, যেটা আমাদের লিভার থেকে বেরোয়। এক ধরনের এনজাইম আমাদের লিভার থেকে বেরোয়, যেটা আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে। তো যদি কোনো রকমভাবে লিভারের কোনো রকম ড্যামেজ হওয়া শুরু হয়, বা এই বাইলের প্রোডাকশানটা যদি কোনো রকমভাবে কম হতে থাকে, তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা হ্যাম্পার হবে। সেটা স্টার্টিং সিমটম কি হবে? ডাইজেস্টিভ সিস্টেম যদি হ্যাম্পার হয়, আমাদের নর্মালি গ্যাস হবে, অম্বল হবে, ঠিকঠাক মতো করে খাবার হজম হবে না। তো এটা কিন্তু এই গ্যাস অম্বলটা কিন্তু আমাদের একটা লিভারের প্রবলেমের লক্ষণ দেখা গেল। ঠিক সেমভাবে যদি অনেকে খালি পেটে অনেক দিন ধরে থাকে, বা খাবার হয়তো অনেক গ্যাপে গ্যাপে খায়, তাদের ক্ষেত্রে কি হয়? আমাদের স্টমাকের মধ্যে HCl এর ফর্মেশনটা বাড়ে, এক ধরনের অ্যাসিডিক রিয়াকশান হয়। সেখানেতে দেখা যায় যে আমাদের স্টমাকের মধ্যে আলসার হয়তো হতে পারে, সেখান থেকেও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা হ্যাম্পার হতে পারে। তাহলে গ্যাস অম্বল যেহেতু আপনার আছে এবং সেটা দীর্ঘদিন যদি থাকে, যদি সেটা সারছে না, তাহলে এটাকে একটু সিরিয়াস নিন। তার জন্য একটা লিভার ফাংশন টেস্ট করুন, সেই টেস্টের রিপোর্টটা নিয়ে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন। যে প্রবলেমই থাকুক না কেন, তার সলিউশন অবশ্যই আছে, সেটা আমরা রিপোর্টটা দেখার পর আপনাকে গাইড করে দেবো। একদম। আমরা এই কথাটা বারবার বলি, সুগারের সমস্যা, অস্থির সমস্যা আর পেটের সমস্যা। অনুষ্ঠান শুরু করলাম কি করলাম না, ফোন আসতে কিন্তু শুরু করে দেয়। 3টে সমস্যার মধ্যেই সব থেকে বেশি। এই 3টে সমস্যা যদি আপনি বা আপনার পরিবারের মানুষও ভোগেন, তাহলে বলবো সব থেকে ভালো সুন্দর উত্তর কিন্তু আপনি পাবেন যখন এনবিপিতে আসবেন। কেন বললাম? কারণ সাইড এফেক্ট বিহীন আপনি মেডিসিন পাবেন, সারা জীবন ওষুধ না খাওয়ার একটা প্রয়োজনীয়তা পাবেন, এবং সম্পূর্ণভাবে গোড়া থেকে ট্রিটমেন্ট হওয়ার একটা আনন্দ পাবেন। তো সে কারণে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার 9830235527 বা 37 নাম্বারগুলো নোট করুন, ফোন করুন আর যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে রঞ্জন দেব। কোথা থেকে? বারাসাত। বারাসত থেকে। আচ্ছা, বলুন বয়স কত? 31। 31। কি সমস্যা হচ্ছে?
হ্যাঁ, আমার প্রচন্ড পরিমাণে মানে হেয়ার ফল আছে, হেয়ার ওইটা নিয়ে জানতে চাই। আচ্ছা, কোনো রকম অ্যালার্জি আছে আপনার, বা কোনো রকম টেস্ট করেছেন? না না না। লিভারের কোনো সমস্যা, হজম হয় না ঠিকঠাক এরকম? না, হজমটা আবার ঠিকঠাক হয়। গ্যাস অম্বল এরকম হতে থাকে? হ্যাঁ, গ্যাস আছে, গ্যাস আছে। আচ্ছা, আপনাকে এমনি কাজের জন্য কি বাইরে ধুলোবালির মধ্যে একটু থাকতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন চুল ওঠার পেছনেতে এই যে আমি কয়েকটা জিনিস জানলাম, এইগুলো হচ্ছে দায়ী থাকে, ঠিক আছে? যদি আপনার কোনো রকম কেমিক্যাল রিয়াকশান হয়, সেখান থেকে আমাদের চুল উঠতে পারে, যেটা বাইরের ডাস্ট থেকেও হতে পারে। এছাড়া শারীরিক কিছু প্রবলেম থাকে, সেটা একটু জানার দরকার আছে। যেমন হচ্ছে অ্যালার্জি, কারোর যদি শরীরে অ্যালার্জি থাকে সেখান থেকে চুল ওঠে। কারোর যদি লিভারের কোনো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু চুল ওঠার সমস্যা আসতে পারে। তাহলে আগে এই কারণগুলোকে জানতে হবে যে এই কারণগুলো আপনার আছে কি না। তাহলে কী করতে হবে, যে আপনাকে এই কারণগুলোর জন্য ট্রিটমেন্ট করতে হবে। তো এমনি যদি এই ধরুন আপনার অ্যালার্জি আছে কিংবা লিভারের প্রবলেম, কিন্তু তার সাথে সাথে আপনি কি করছেন, হেয়ার ফলের জন্য অন্য ট্রিটমেন্ট করছেন, কোনো রকম ক্রিম মাখছেন, তো সেখানে কিন্তু কোনো রকম লাভ হবে না। তাই এটাকে কারণ আয়ুর্বেদ বলে উৎস ট্রিটমেন্ট করতে, যে রোগের উৎস। তো আমরা বারবারই বলি যে আগে জানতে হবে যে কি কারণে আপনার প্রবলেম। সলিউশন তো অবশ্যই আছে। তো আপনার ক্ষেত্রে বলবো যে আপনি একটা লিভার ফাংশন টেস্ট করুন, এলএফটি টেস্ট, আর একটা আইজিই, একটা অ্যালার্জির টেস্ট। এই দুটো টেস্ট করান, করে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রপারভাবে গাইডলাইন দিয়ে দেবো, যেটা আপনার এখন সমস্যা সেখান থেকে আপনি কি করে বেরোবেন, আর ভবিষ্যতে যাতে এই সমস্যা না হয় সেটারও একটা গাইডলাইন আমরা দিয়ে দেবো। আর আপনাদের এই গাইডলাইন পেতে হলে কি করতে হবে বলুন তো? খুব ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে যে খুব দায়িত্ব সহকারে আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি চেম্বারে। আপনার নিকটস্থ প্রচুর চেম্বার রয়েছে, সেই নামগুলি এখন চট করে একটু বলে দেবো। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার হয়, ডক্টর এস ভাদুরীকে আপনারা পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়ে স্যারকে পাচ্ছেন অর্থাৎ ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ত্রিপুরার বন্ধুরা আগরতলায় এবার কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, খড়গপুরায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর বি শর্মাকে এবার কিন্তু পাচ্ছেন, কৃষ্ণনগর আর বহরমপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুর চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং পাশাপাশি জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। আমাদের আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার গুয়াহাটি, সেখানে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন হেরিয়ায় ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু এবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। নতুন চেম্বার রামনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। বর্ধমানে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, এবং বর্ধমান চেম্বারেও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম পরপর 3টি চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চেম্বার, যেরকম আরামবাগ রয়েছে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মিদনাপুর স্টেশনের কাছে আমাদের নতুন চেম্বার, এবং সেখানে কিন্তু এবার পাচ্ছেন ডক্টর এস খানকে। পাশাপাশি কলকাতার মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, হাজরায় চেম্বার রয়েছে, হাতিবাগান ভীষণ গুরুত্বপূর্ণ একটি স্থান, সেখানে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কোথা থেকে বলছি? একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি কোথা থেকে বলছি? কোথা থেকে? ঝাংরা থেকে। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? বয়স কত? বয়স 69। 69। কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম পায়ে আর্থ্রাইটিস, আর পায়ে আর্থ্রাইটিস হচ্ছে, ডাক্তার বলছেন অপারেশন করতে হবে। আচ্ছা না, হ্যাঁ। আচ্ছা, ব্যথা যন্ত্রণা খুব হচ্ছে এখন? হ্যালো, ব্যথা যন্ত্রণা কি খুব আছে এখন? হ্যাঁ, ব্যথা আছে। আচ্ছা, এর জন্য কি কোনো ট্রিটমেন্ট করছেন? হ্যালো, এর জন্য কি কোনো চিকিৎসা করছেন?
হ্যাঁ চিকিৎসা করছি। মানে চিকিৎসা করছেন, তাতে কোনো রকম লাভ হচ্ছে না, তাই তো? না না কিছু লাভ হচ্ছে না, ডাক্তারবাবু বলছে দুটো হাঁটুই অপারেশন করতে হবে, আচ্ছা তাহলে পরে আর আপনি হাঁটতে পারবেন না। আচ্ছা সত্যি কি অপারেশন না করলে হাঁটতে পারবো আমি, হাড়গুলো কি বেঁকে যাবে সেটাই জিজ্ঞাসা। ঠিক ভালো আছে প্রশ্ন। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এটা ভালোই কোশ্চেন যে যারা অপারেশনের জন্য বলে, হুম তো মেন জিনিস হচ্ছে আমরাও এরকম পেশেন্ট বহু দেখেছি যারা অপারেশন করেছে, তারপরেও যখন আমাদের কাছে এসেছে তখন কিন্তু ঠিক সেম প্রবলেম নেই। তো এই যে আমরা বলি আয়ুর্বেদ কেন বিনা অপারেশনেতে কিছু কিছু রোগ থাকে যেগুলোকে সারানো সম্ভব হয় এই আর্থারাইটিসের ক্ষেত্রে, কারণ ট্রিটমেন্ট প্রসেস সবসময় নির্ভর করে যে পেশেন্টের শরীর কোন জিনিসটাকে নেবে, কোন ওষুধটাকে ঠিকঠাক মতো করে নেবে। এই যে চয়েসটা, এইটা তখনই সম্ভব যখন সেই রুগীর প্রকৃতিটাকে নির্ণয় করব, কোন দোষ তার এফেক্টেড আছে, কোন কোন দোষ তার এফেক্টেড আছে, সেটা কিছু কোশ্চেন থাকে, সেগুলোকে জানতে হয়। দেহের কিছু গঠন থাকে, সেইগুলোকে দেখতে হয়। দেখার পর প্লাস হ্যাঁ রিপোর্ট তো আছেই, রিপোর্টটা বলে দেবে যে উনি ইন্টারনালি কীরকম আছেন। সেইটা দেখার পর যদি প্রপারলি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন হয় না, যদি ঠিকঠাক মতো করে পেশেন্ট কথা শোনে, মেডিকেশনের মধ্যে থাকে এবং যেরকমভাবে লাইফস্টাইল বলে দেওয়া হবে সেই মতো যদি থাকে তাহলে কোনো রকম অপারেশনের প্রয়োজন নেই। তাই আপনার ক্ষেত্রেই বলবো এটা নিয়ে ভয় পাবেন না যে আপনার হাড় বেঁকে যাবে কিংবা আপনাকে অপারেশন করতে হবে। আপনি বিনা অপারেশনেই সুস্থ হবেন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা একবার দেখে নিই আপনার রিপোর্ট, এক্স্যাক্টলি কোন জায়গাতে প্রবলেম, কতটা প্রবলেম, সেটা দেখার পর আপনাকে অবশ্যই গাইডলাইন দিয়ে দেওয়া হবে এবং আপনি এখন যা প্রবলেম আছে সেখান থেকেও যাতে সুস্থ হন এবং ভবিষ্যতেও যাতে সুস্থ থাকেন সেই ব্যবস্থা আমরা করে দেবো। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। উত্তরপাড়া থেকে। বয়স কত? বয়স হচ্ছে 47। 47। কি প্রবলেম হচ্ছে বলুন? টিভিটা কম করুন আর বলুন কি সমস্যা হচ্ছে। আমার হাঁটুর সমস্যা। হাঁটুর সমস্যা কতদিন আছে? কদিন আগে এরকম টিভি থেকে পড়ে যায়নি, ঠিক হাঁটুতে আমার হয়েছিল, চারটে সিঁড়ির এতে পা ফেলে দিয়েছিলাম। আচ্ছা, সেই জন্য পায়ে লেগে গেছিল। এখানে অ্যালোপ্যাথি ডাক্তারকেও দেখানো হয়েছিল, সেই থেকে এখন তো কমেছে, কিন্তু এখন হাঁটুতে জল জমে যাচ্ছে। মাঝখানে একটু ভালো ছিলাম কিন্তু এখন। আচ্ছা, কোনো রকম রিপোর্ট করেছেন? এক্সরে রিপোর্ট করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। তো এক্সরে রিপোর্টে বলছে যে ওখানেতে ক্ষয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে জল জমেছে আর হাঁটলে হাড়েতে লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন, আপনাকে বলে দিচ্ছি। মেন জিনিস হচ্ছে যে যদি আপনার চোট লেগে ব্যথাটা হয় তাহলে সেটা সাময়িক কিছুদিনের জন্য থাকবে, বা যদি হাড়ে কোনো রকম চোট লাগে কিংবা যদি ফ্র্যাকচার হয় সেটা আলাদা জিনিস। যদি আপনি বলছেন যে রিপোর্টে বলছে আপনার ক্ষয় হচ্ছে কিংবা জল জমছে, তার মানে দুটো হাঁটুর গ্যাপের প্রবলেম আছে। তো এই গ্যাপের প্রবলেমটা কিন্তু এটা অন্য রোগকে আমরা ইন্ডিকেট করি, যেটাকে আমরা অস্টিও আর্থারাইটিস বলি, যেটা আজকের টপিকও ছিল। তো আপনার ক্ষেত্রে বলবো যে যদি এক্সরে প্লেট থাকে তাহলে এক্সরে প্লেটটা নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। যদি জল জমে ওখানে ইনফেকশন হচ্ছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস, ভবিষ্যতে কিন্তু আপনার হাঁটতে চলতে প্রচুর প্রবলেম আসবে। সেই জায়গাটা যাতে না যায় তার আগেই এটার জন্য ট্রিটমেন্ট করিয়ে নিন। অবশ্যই এর সুন্দর ট্রিটমেন্ট আছে, সেটা আমরা রিপোর্ট দেখার পর বলবো। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছে যে সেন্টার হবে সেখানে এসে একবার রিপোর্টটা দেখান। একদম। আলোচনা করতে করতে সময় একেবারে শেষের দিকে, তবে আলোচনার কিন্তু এখনো বলতে গেলে কিছুই হলো না, সবেমাত্র অবাক অখা শুরু করলাম, কিন্তু এখনো একটা বই কিন্তু বাকি রয়ে গেল। তাই বলবো আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন, মাঝে মধ্যে অনুষ্ঠানগুলো ফলো করবেন, চেম্বারে চলে আসবেন। অনুষ্ঠানই দেখে গেলাম, চেষ্টা করেই গেলাম, ততদিনে কিন্তু হাঁটুর অবস্থা আরও ক্রিটিক্যাল হবে এবং সত্যি হাঁটু নিয়ে আর কিছু করার উপায় থাকবে না। তাই নিকটস্থ চেম্বারে চলে আসুন, ট্রিটমেন্ট শুরু করুন আর ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার। নমস্কার।